এ ভেরি গুড মর্নিং টু অল। আজকে আমাদের মানে লোকালে আমরা ঘোরাফেরা করব। এখন প্রথমে যাব মহাকাল মন্দির, তারপর কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। দেখা যাক ওখানে ভিড় কেমন, কারণ এখন অলরেডি 8টা বাজে। কেভেন্টার্স 8টায় খুলে যায়, প্রচুর লাইন পড়ে, সবই জানি, কিন্তু তবুও কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে মহাকাল মন্দিরে পুজো দিয়ে আসার পর। এবার কালকে রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, আর আজকের ওয়েদার কালকের থেকে অনেকটা ক্লিয়ার। তোমাদের দেখাই আজকের ওয়েদারটা কেমন রয়েছে। এই হচ্ছে আজকের ওয়েদার। নীল আকাশ দেখা গেছে, রাস্তাঘাটও মোটামুটি শুকিয়ে গেছে, শুকনো, হালকা নীল আকাশে সাদা মেঘ। এবার বাইরে বেরিয়ে দেখতে হবে যে কেমন কি দেখা যাচ্ছে। তো কালকের থেকে অনেক ভালো, কালকে যেরকম ওয়েদারে এসছিলাম তার থেকে অনেক ভালো। আর ঠান্ডা তো ভালো রয়েছেই, ঠান্ডা কালকে যতটা লাগছিল আজকে অতটা লাগছে না, কারণ ইউজ টু হয়ে গেছি একদিনে অনেকটাই। এবার বাইরে বেরিয়ে দেখি কি কি কেরকম কি ওয়েদার আছে, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। এখন চলে এসেছি ম্যালে, আর আজকের ওয়েদার কালকের থেকে অনেকটা ভালো, অনেকটা বেটার। আর এখন এখানকার লোকালসরা মানে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। এই যে তোমাদের দেখাই। সকাল সকাল উঠে আমাদের প্রথম কাজ ছিল মহাকাল মন্দির দর্শন। আর এই মহাকাল মন্দির হচ্ছে ম্যালের একদম পাশেই। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পাশ দিয়ে একটা সিঁড়ি উপর দিকে উঠে গেছে, সেই সিঁড়িটা দিয়ে সোজা উপরে উঠে এলেই কিন্তু ম্যাল। আর আমরা সেই পথ দিয়েই উঠে এসেছিলাম ম্যালে। এখন আমরা চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে, সিঁড়ি দিয়ে মন্দিরে উঠবো। আর এদিকের ওয়েদারটা কিন্তু একদম সেই কালকের মতো গ্লুমি, একদম পিছনে কুয়াশা মেঘ দেখতে পাচ্ছ। আর সামনে আমরা মন্দিরে এখন সিঁড়ি দিয়ে উঠি উপরে। এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি। এই যে দেখো এখানে লেখা আছে ওয়ে টু মহাকাল মন্দির। চলো যাওয়া যাক। ম্যালের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তাটাকে বলে চৌরাস্তা। আর এই চৌরাস্তা ঢুকেই বাঁ হাতে সোজা উপরে উঠে এলেই রয়েছে মহাকাল মন্দির, যেটা অবজারভেটরি হিলে অবস্থিত। 1765 সালে এইখানে ছিল দার্জিলিং মনেস্ট্রি। 1782 সালে গোর্খা সম্প্রদায় সেই মনেস্ট্রিটা ভেঙে দিয়ে এখানে প্রতিষ্ঠা করে মহাকাল মন্দির। তাই জন্য এই অঞ্চলে বৌদ্ধ এবং হিন্দু দুই ধরনের সম্প্রদায়ের মানুষকেই উপাসনা করতে দেখা যায়। মহাকাল মন্দিরের মূল ভগবান হিসেবে পূজিত হন বাবা মহাদেব। আর এই মহাকাল মন্দিরের সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই মহাকাল মন্দিরের চারপাশে কিন্তু রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। মহাকাল মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি। কেমন লাগছে? এট লাস্ট মহাদেবের দর্শন, ফার্স্ট টাইম ঘুরতে গিয়ে একসাথে মহাদেবের দর্শন, খুব ভালো লাগছে। আর মেঘটা যদি একটু কেটে যায়, কারণ উপরে আকাশ নীল রয়েছে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাঞ্চনদার দর্শন পেয়ে যাব। হোপ ফর দ্য বেস্ট, কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় কিনা। চলো মন্দিরে ঢুকি। মন্দিরে ওঠার আগেই এরকম জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আর এর জন্য কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না। এইখানে দেখো একটা ডোনেশন বক্স আছে, তুমি চাইলে হেল্প করতে পারো। আর এই হেল্পের টাকাটা, ডোনেশনের যে টাকাটা তুমি দেবে, এখানে লেখা রয়েছে ডোনেট ফর দ্য ওয়েলফেয়ার অফ পোর অ্যান্ড হেল্পলেস পারসন অ্যাজ এ সিম্বল অফ ইউর সাবমিশন টু দ্য লর্ড মহাকাল বাবা। মানে এইটা পুরো গরিবদের সাহায্যার্থে এই অর্থটা চলে যাবে। চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু এটা আমার মনে হয় কিছু না কিছু দেওয়া উচিত, কারণ জুতোটা আমরা রেখে যাচ্ছি এখানে ফ্রি অফ কস্ট অ্যাকচুয়ালি। এই মহাকাল মন্দির নিয়ে আরও একটা গল্প কিন্তু কথিত আছে। এখানে ডিভোটিসরা বিশ্বাস করেন যে যখন দূষণ অবন্তিকাকে অ্যাটাক করেছিলেন, তখন জমি দুভাগ হয়ে যায় এবং মাটির নিচ থেকে বেরিয়ে আসেন স্বয়ং
শিবশম্ভু মহাদেব, আর সেখান থেকে অবন্তিকাকে রক্ষা করেন। তাই থেকেই এই মন্দিরের নাম মহাকাল মন্দির। তবে ঘটনা যাই হয়ে থাকুক না কেন, বর্তমান দার্জিলিংয়ে মহাকাল মন্দির কিন্তু পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই মহাকাল মন্দিরে এসে আপনি খুঁজে পাবেন অপার শান্তি, স্নিগ্ধতা আর ভক্তির এক অনবদ্য মিশেল। মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই বাঁ হাত থেকে দেখতে পাওয়া যায় 12 জ্যোতির্লিঙ্গ। পরপর পরপর নাম অনুসারে 12খানা মহাদেবের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা রয়েছে। আগেই বলেছিলাম এখানে হিন্দু এবং বৌদ্ধরা দু ধরনের সম্প্রদায়ই উপাসনা করে থাকেন, আর এই ধর্মের পতাকাগুলো দেখলে সেগুলো খুব ভালোভাবেই পরিলক্ষিত হয়। এই মহাকাল মন্দিরে শুধুমাত্র কিন্তু মহাদেবী অধিষ্ঠিত নন, তার পাশে রয়েছে হনুমানজির মন্দির, সাথে আরও নানান দেবদেবী। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর খিদেটা কিন্তু বেশ জমিয়েই পেয়েছিল, আর দার্জিলিংয়ে এসে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবো না তাই কি হয়। মহাকাল মন্দির থেকে বেরিয়ে নিচে নেমে এসেছি, এখন কেভেন্টার্সের সামনে কেভেন্টার্সের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে ব্রেকফাস্ট করব, তারপর জু যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। নিচে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা মিনিট 15-20 ওয়েট করেছিলাম, তারপর চলে এসেছি কেভেন্টার্সের রুফটপে। আর এখানে ওয়েদার কখনো রোদ উঠছে, কখনো আবার পুরো মেঘলা হয়ে যাচ্ছে, তার মধ্যেই আমরা খুব ভালো এনজয় করছি। ঠান্ডা এখন খুব একটা লাগছে না, ইউজ টু হয়ে গেছি, কারণ একটা টি শার্টে আমাদের হয়ে যাচ্ছে, ও একটা কুর্তিতে হয়ে যাচ্ছে, তো আমাদের ঠান্ডা তেমন কিছু লাগছে না। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের খাবার আসার অপেক্ষা। এই এসে গেছে আমাদের চিকেন সসেজের প্ল্যাটার, আর সাথে রয়েছে হট চকলেট। এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট কেভেন্টার্সের ছাদে বসে। তোমাদের সুবিধার্থে কেভেন্টার্সের মেনুটা এখানে দিলাম। সুইডেনের বাসিন্দা মিস্টার এডওয়ার্ড কেভেন্টার্স 1911 সালে ডেয়ারি প্রোডাক্ট নিয়ে রিসার্চ শুরু করেন। তার নাম অনুসারেই এই কেভেন্টার্সের নামকরণ। পরে 1970 সালে ঝা ফ্যামিলির দ্বারা এই বর্তমান দার্জিলিংয়ের কেভেন্টার্স পরিচালিত হয়ে থাকে। আকাশ পরিষ্কার থাকলে এই কেভেন্টার্স থেকে কিন্তু চোখের সামনে ঝকঝক করে কাঞ্চনজঙ্ঘা। এই কেভেন্টার্স কিন্তু বিখ্যাত হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টের জন্য, তাই এখানে দূর দূর থেকে আগত পর্যটকরা লাইন দিয়ে ভিড় জমান এই স্বাদ গ্রহণ করবার জন্য। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে এবার আবার আমরা হোটেলের দিকে যাচ্ছি আমাদের, কারণ আমরা ওখানে চেঞ্জ করে সাইট সিইং যাব, মানে আমাদের নিজেদের প্ল্যান করা সাইট সিইং যাব, আমরা কোনো প্যাকেজে ঘুরছি না। তা আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। ভালো নিজেদের বুদ্ধিতে যাওয়া, প্যাকেজ না নেওয়া। হ্যাঁ, মানে আমার এই নিয়ে দার্জিলিং প্রায় 6-7 বার হয়ে গেল, তো সেই হিসাবে আমি জানি যে এখানে প্যাকেজের থেকে নিজে প্ল্যান করে ঘুরলে অনেক বেশি ভালো ঘোরা যায়, আর নিজের ইচ্ছা মতো অনেক জায়গা দেখা যায়। আর একটা জিনিস, দার্জিলিংয়ে যারা ইন ফিউচার আসবে তাদেরকে একটা আমার তরফ থেকে, মানে যেহেতু আমি ঘুরেছি অনেকবার, একটা ছোট্ট সাজেশান দেবো। সেটা হচ্ছে শহরটাকে না, ম্যালের চারপাশ বলো বা এই ছোটো শহর পায়ে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করো, বা লোকাল ক্যাব নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক ভালো করে অনেক বেশি জায়গা আর অনেক কিছু জানার আছে এখানে। পায়ে হেঁটে ঘুরলে অনেক কিছু জানতে পারবে। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, তারপর কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। ফাইনালি আমরা আবার হোটেল থেকে বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। এখন জুতে যাচ্ছি প্রথমে, হিমালয়ান যে জু আছে এখানে দার্জিলিংয়ে, সেখানে আগে প্রথমে যাচ্ছি, তারপর ওখান থেকে বাকি সাইট সিইংয়ে যাবো। গাড়ি করে এসে পৌঁছে গেছি প্রথম আমাদের সাইট সিন আজকে, সেটা হচ্ছে জু, যেটার এখানকার নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আর এখানে এখন আমরা জুয়ে এন্ট্রি করবো। চলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উপরে অবস্থিত কিন্তু এই দার্জিলিং জু, যা ভারতের মধ্যে
অল্টিটিউড হিসাবে সর্বোচ্চ। আর এই জু বিখ্যাত হচ্ছে হিমালয়ান স্পেসিসদের সংরক্ষণের জন্য। এই জুতে এন্ট্রি ফি হচ্ছে 110 টাকা, মানে ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 180 টাকা। আর যদি 6 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার কিন্তু এন্ট্রি ফ্রি। আর যদি আপনি ডিজিটাল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে চাইছেন তাহলে তার জন্য এক্সট্রা 10 টাকা দিতে হয় মাত্র। আর এই জু খোলা থাকে বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি। এই চিড়িয়াখানাটা ওপেন করা হয় 1958 সালে, আর পশ্চিমবঙ্গের চতুর্থ গভর্নর পদ্মজা নাইডুর নাম অনুসারে এই নামকরণ করা হয় পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। এসেই দর্শন পেয়ে গেছি ভাল্লুকের। উপরে একটা, ওই যে উপরে একটা উঠছে, আর এই নিচে একটা। এই পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, যেটা কিনা আরেকটি বিশেষ কারণে বিখ্যাত, সেটা হলো হিমালয়ান স্পিসিসদের ব্রিডিং আর সংরক্ষণের জন্য। আর প্রতি বছর প্রায় 3 লাখ মানুষের জনসমাগম হয়ে থাকে এই চিড়িয়াখানাতে। বাও, ফার্স্ট টাইম। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। চিড়িয়াখানায় ঢুকেই এরকম দুটো ভাল্লুকের দর্শন। ওই নামবি নাকি? এই একজন আসছে, কায়দা দেখাচ্ছে, কায়দা কায়দা। খেলা দেখাচ্ছে, উল্টো হাঁটছে। ওই সাবাস, এই যে যাচ্ছে দুই বন্ধু। ভাল্লুক দর্শনের পরেই ছিল একদম রেয়ারেস্ট স্পিসিস রেড পান্ডা দর্শনের পালা। আর এই রেড পান্ডা কিন্তু এই দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যায়। 1958 সালের 14ই আগস্ট এই জুলজিক্যাল পার্কটি তৈরি করা হয়। আর 1975 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই জুলজিক্যাল পার্কের নামকরণ করেন পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। রেড পান্ডা দর্শনের পর চলে এসেছিলাম পাখিদের জন্য সংরক্ষণ করে রাখা বিশেষ জায়গাতে। চেনা পরিচিত পাখিদের সাথে দেখা মিলবে হিমালয়ে অবস্থান করা কিছু রেয়ারেস্ট প্রজাতির পাখিও। গোটা চিড়িয়াখানাটা ঘুরতে আপনার সময় লাগবে ঘন্টা 2। আর বিভিন্ন রকম প্রাণোচ্ছল হিমালয়ান পশু পাখি দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে সেটা আন্দাজও করতে পারবেন না। এই পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কের ঠিক পাশেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ার ইনস্টিটিউট, যেখানে তেনজিং নরগে ও এডমন্ড হিলারির বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণ করে রাখা আছে। জু এসে এবারে জুয়ে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমে তো ভাল্লুককে ঘুরতে দেখলাম, তারপর রেড পান্ডাকে ঘুরতে দেখলাম, আর লাস্টে বাঘ একদম চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মানে একসাথে এতগুলো জন্তু এরকম প্রাণোচ্ছল দেখতে পাওয়া সত্যি ভাগ্যে থাকা দরকার। কারণ আমি আগে যতবারই এই জুটায় এসেছি, কোনোবার ভাল্লুককে ঘুরতে দেখেছি, কোনোবার বাঘকে, একসাথে সবাই কিন্তু পাইনি। আর রেড পান্ডা তো আছেই। তো এবারে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হলো জুতে। এখন এসে গেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। আর কৌশালী রেডি হচ্ছে ওর এখানকার ড্রেস পরে চা বাগানে ফটোশ্যুটের জন্য। 100 টাকা করে ড্রেস ভাড়া, এই যে লেখা আছে। মালা ঠালা, বাহ সেই তো বিশাল সাজ, মাথা প্রচুর কিছু পড়াচ্ছে। দেখা যাক কি হয়। দার্জিলিং ঘুরতে আসবো আর দার্জিলিংয়ের চা বাগানের মধ্যে ঘুরবো না, সেটা কি কখনো হতে পারে? তাই চলে এসেছিলাম রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। আর দার্জিলিংয়ের চা যে জগৎ বিখ্যাত সেটা কেই বা না জানে। টি
গার্ডেন দেখে যদি এখানে দার্জিলিংয়ে চাই না খাই তাহলে এটা তো অসম্পূর্ণ থাকে। এখন আমরা চা খাবো, কিন্তু পৌশালি কিনে নিয়েছে একটা মশলা, মিক্স মশলা। কি আছে আমাদের? মিক্স মশলা, মিক্স গরম মশলা, কি আছে? জায়ফল, জায়ত্রী, ছোট এলাচ, একটা দারচিনি, লবঙ্গ শুধু মুখে দিলাম, মানে এত অথেন্টিকেট মশলা, এটা পুরো মুখটা ঝাল হয়ে গেছে। মানে আমাদের ওখানে একটা লবঙ্গ খেলে কিছুই হয় না, এখানে একটা লবঙ্গ মুখে দিলে মুখটা পুরো ঝাল লাগছে। এটা বললো কি লবঙ্গ থেকে যে অয়েলটা আছে ওই অয়েলটা ওরা বের করে না, তো ওই অয়েলটা বের করে না বলে প্রচন্ড ঝাল, একটা লবঙ্গ পুরো মুখটাকে ঝাল করে দিয়েছে। কিন্তু এবার আমরা চা খাবো, চা তৈরি হচ্ছে, হয়ে গেছে আমাদের চা। লাভলি। চা পানের বিরতির পর এবার আমাদের অন্তিম গন্তব্য বাতাসিয়া লুপ। আমরা এসে পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এখন ওয়েদারটা ভীষণই খারাপ, প্রচুর ঠান্ডা আর প্রচুর মেঘলা। আর এখানে একটা কথা বলে দিই, বাতাসিয়া লুপে এন্ট্রি ফি আছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার পারসন, ঢোকার জন্য এখানে এন্ট্রি ফি লাগে। বাতাসিয়া লুপে পৌঁছেই দেখলাম সেখানে অপেক্ষা করছে একটি স্টিম ইঞ্জিন এবং একটি ডিজেল ইঞ্জিন। তোমরা সবাই হয়তো জানো দার্জিলিংয়ে এই টয় ট্রেন কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছে। দার্জিলিং থেকে বিশ্বের সর্বোচ্চ স্টেশন ঘুম, যা 2258 মিটার উপরে অবস্থিত হয়ে আবার বাতাসিয়া লুপ থেকে দার্জিলিংয়ে ফিরে যাওয়ার এই টয় ট্রেনের রাইডটার নাম হচ্ছে জয় রাইড, যাতে সময় লাগে 2 ঘন্টা। আর তোমরা এর টিকিট বুক করতে পারবে IRCTCর ওয়েবসাইট থেকে। স্টিম ইঞ্জিনের রেট হচ্ছে 1500 টাকা পার পারসন, আর ডিজেল ইঞ্জিনের রেট হচ্ছে 1000 টাকা পার পারসন। আর এই টয় ট্রেন চাপার বেশ সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি, তখন কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায়। বাতাসিয়া লুপ এসে যেটা সব থেকে ইচ্ছা ছিল দেখার কাঞ্চনজঙ্ঘা, সেটা তো জানতাম আজকে দেখা পাওয়া যাবে না, কারণ এই দেখো পিছনে ওয়েদার দেখো, দেখতেই পাচ্ছ। কিন্তু যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে স্টিম ইঞ্জিন প্লাস ডিজেল ইঞ্জিন দুটোই যে দাঁড়িয়েছিল, দুটোই যে ছাড়লো, খুব সুন্দর, খুব সুন্দর। আর ঠান্ডা কেমন লাগছে, কেমন বলো? বুঝতে পারছেন আমার অ্যাকশনটা দেখে? তাহলে বুঝলেন প্রচুর ঠান্ডা রয়েছে। আর কিন্তু মানে খুব সত্যি বলছি, খুব মজা লাগছে, আর আমরা খুব ভালো ঘুরছি। এত সুন্দর ঘোরা, মানে যা যেমন যা যা দেখার এক্সপেকটেশন নিয়ে এসেছি সেগুলো দেখতে পাচ্ছি, শুধু কাঞ্চনজঙ্ঘাটা পাইনি বাতাসিয়া লুপ থেকে, সেটা ব্যাড লাক এই ওয়েদার এরকম থাকলে। আর এই যে পিছনে পিছনে আরেকটা স্টিম ইঞ্জিন ছেড়ে যাচ্ছে, এই যে ঠিক আমার পিছনে এই যে একটা স্টিম ইঞ্জিন ছেড়ে যাচ্ছে। এইটা দেখার জন্যই বাতাসিয়া লুপে আসা কিন্তু দারুণ লাগে, মানে টয় ট্রেন চাপা হোক না হোক, এটা এখান থেকে দেখা যায়। আর এই ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো না হলে ব্যাপারটা ঠিক জমছিল না, তাই বাতাসিয়া লুপ থেকে বেরিয়েই উল্টো ফুটের দোকানে ঢুকে গেছিলাম গরম গরম মোমো খেতে। বাতাসিয়া লুপ থেকে মেলে ঢোকার ঠিক মুখেই একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি, কারণ আমাদেরকে লাঞ্চ হয়নি। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ডেকেভাস রেস্টুরেন্ট। তো এখানে এখন আমরা ট্রাই করছি একটা নতুন আইটেম, নতুন পদ, এটার নাম হচ্ছে চিকেন বিবিম্বাপ। তো এটা দেখি কেমন দেখতে, ঠিক কোরিয়ান মিক্স দেওয়া দেখতে এরকম। এবার এটা খেয়ে বলতে পারবো কীরকম কী, খেয়ে রিভিউ দিতে পারবো। এটা জীবনে প্রথম খাচ্ছি, মানে দেখছিও জীবনে এরকম জিনিস প্রথম, তো খেয়ে দেখি কেমন। বাপের জন্মে প্রথম ট্রাই করলাম একটা আইটেম যার নাম চিকেন বিবিম্বাপ। তো এই চিকেন বিবিম্বাপটা খেয়ে কেমন লাগলো? না, ভালো লেগেছে। নতুন একটা ডিশ, হ্যাঁ নতুন একটা ডিশ, কোরিয়ান ডিশ। আর খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, মানে পেট তো ভরেও গেল, আর বেশ মানে মুখটাও বেশ ভালো লাগছে, বেশ দারুণ ছিল কিন্তু। হ্যাঁ অনেকটা মুখটা একটু মানে ছেড়ে গেল, মুখরোচক বেশ, খাবারটা বেশ ভালো।
আমার মতো যারা দার্জিলিংয়ে বেশ কয়েকবার এসছো তারা বেশ ভালো করেই জানো যে দার্জিলিংয়ে কেক, পেস্ট্রি, মাফিন এসবও কিন্তু বেশ কম দামে বেশ ভালো রকম পাওয়া যায়। সবাই মেলের ধারে নেহেরু রোড ধরে ঢুকতে গ্লেনারিসের কথা এক বাক্যে বলবে, কিন্তু গ্লেনারিসে তো সবাই মোটামুটি ট্রাই করেছো। এবার আমি সন্ধান দেব কিছু অফবিট দোকানের, যেখানে কিন্তু অনেক কম দামে অনেক ভালো রকম কেক, পেস্ট্রি, মাফিনের সম্ভার রয়েছে। এখন দাঁড়িয়ে আছি মেলের থেকে ঠিক বাঁদিকে আসতে বলে রাস্তাটা ধরে এসে একটা বেকারিতে, যেখানে নাম হচ্ছে রাজু বেকারি। আর এখানে মাফিন, চকলেট কেক, চকলেট ললিপপ এরকম নানা রকম জিনিসের অঢেল সম্ভার রয়েছে, এই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা কিছু কিছু জিনিস টেস্ট করলাম, খুব দারুণ খেতে, অঢেল সম্ভার রয়েছে। তোমরা এলে এখানে অবশ্যই ট্রাই করতে পারো। 20 টাকা 30 টাকা করে মাফিন রয়েছে, একদম ফ্রেশ গরম করে দিচ্ছে, খুব ভালো খেতে। আর এখন আমার ওয়াইফ কৌশলী খাচ্ছে একটা ললিপপ 30 টাকা, সব কিন্তু আমরা টেস্ট করলাম, বেশ ভালো খেতে, বেশ রেকমেন্ড করছি দোকানটা। যদি তোমরা দার্জিলিং আসো এটাতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সারাদিন বিস্তর ঘোরাঘুরি করার পর এখন আমরা অবশেষে চলে এসেছি গ্লেনারিসে আমাদের ডিনার করতে। যদিও আমাদের হোটেলে আমাদের ডিনার ইনক্লুড ছিল, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই ইনক্লুড ছিল, কিন্তু আমরা কিছুই নিইনি। আর আমরা আজকে সারাদিন ঘোরাঘুরি করে এখন কেনাকাটা করে মেল ঘুরে খুবই ক্লান্ত। এবার একটু পেটটাকে সন্তুষ্ট না করলে একবারই নয়, তাই আমরা ঢুকে পড়েছি গ্লেনারিসে। আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছি রোস্ট চিকেন সিজলার, এবার সেটা আসার অপেক্ষা। আর এখানে অ্যাম্বিয়েন্স নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, যারা এসে তারা জানো। আর যারা আসুন তাদের জন্য আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কেমন অ্যাম্বিয়েন্স হয়, তাও দেখে নাও, এখানে ট্রাই করতে পারো। নেহেরু রোড ধরে মেলের দিকে ঢুকতেই বাঁ হাতে পড়বে গ্লেনারিস। আর 135 বছর ধরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান প্রথমে কেক, পেস্ট্রি, মাফিনস নিয়ে পথ চলা শুরু করলেও রেস্টুরেন্টে রূপ নিতে বেশি দিন সময় নেয়নি। এসে গেছিলো আমাদের গরম গরম চিকেন সিজলার। গ্লেনারিস থেকে খাওয়া দাওয়া করে অবশেষে আমরা আবার আমাদের হোটেলের পথে ফিরে যাচ্ছি। আর আজকে এই অনেক শপিং টপিং করা হয়েছে। গ্লেনারিসে খেয়ে হোটেলে ফিরতে ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা। কী সেই ঘটনা জানতে হলে দেখতে থাকো এই সিরিজ, চোখ রাখো পরবর্তী পর্বে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল।